স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। একসাথে অনেকগুলো তকমা লাগিয়েছে নিজের নামের সাথে। রেপিস্ট ফরিদ, মাদক পাচারকারী, খুনি, কমান্ডার রাশেদ মামলার মূল আসামি সহ আরো অনেক মামলা দায়ের করা হয়েছে। শরীর কাঁপছে ফরিদের। চিৎকার দিয়ে মেহেরজান আম্মাকে বলল, তুই করেছিস সেসব, তাই না? তোকে ছেড়ে দিয়ে আমি বড্ড ভুল করেছি। ভেবেছিলাম তুই স্বেচ্ছায় ধরা দিবি। ভালোবেসেছিলাম তোকে, আর তুই প্রতারণা করলি। একদলা থুথু নিক্ষেপ করলো ফরিদের গালে মেহেরজান। গর্জে উঠল, তুই আমাকে ছেড়ে দিয়েছিস, আমার স্বামীকে মেরে আমাকে সমাজের কাছে পতিতা বানিয়ে ছেড়ে দিয়েছিস। আমার সম্মানের বিনিময়ে সন্তানকে বাঁচিয়েছিলাম আমি। আমার সন্তানকে আত্মহত্যার জন্য বাধ্য করে ছেড়ে দিয়েছিস। দিলি না বাঁচতে আমার মানিককে, তুই আমাকে ছেড়ে দিয়েছিস। আমি তোকে ছেড়ে দিলাম, যা এই নে তোর মেডিকেল রিপোর্ট। তুই একটা HIV পেশেন্ট। আমার এত বছরের প্রচেষ্টা সফল। কেন পালিয়ে যায়নি কুটি থেকে জানিস? খোঁজ করছিলাম এইডস আক্রান্ত পতিতার, পেয়েও গেলাম। খুব ভালোবেসে রাতের বেলা যে তোহরাকে কাছে টানতি, মেয়েটা আমার তরুপের তার ছিল ফরিদ। আমি সফল। মর তুই। আমার ছেলেকে তুই বদনাম করেছিস, আমাকে করেছিস। এখন তোর কি হবে? বদনামও তোকে দেখে লজ্জা পাবে। অট্ট হাসিতে ফেটে পড়ল। ফরিদের মনে হলো কেউ ওর গায়ে উত্তপ্ত সীসা ঢেলে দিয়েছে। টিভিতে এই খবরও প্রচার হচ্ছে ফরিদ এইডস আক্রান্ত রোগী। আলতাফ এখানে, খালিদ পারভেজ কোথায়? এদিকে তানভীর গানের রেকর্ডিং আরো জোরে ছেড়ে দিয়েছে, তাল মিলিয়ে বাদ্য বাজিয়ে এভাবে নেচে যাচ্ছে। শাহজাকে নিয়ে বাসায় ফিরতে ফিরতে রাত 9টা। এদিকে সারা দেশ বিক্ষুব্ধ। রাস্তাঘাটে জ্যাম, র্যালি। কোনো রকমে জ্যাম ঠেলে হাম্মাদ পাভেল দিয়াকে বাসায় নিয়ে এসেছে। তাহি শাহজার রিপোর্ট নিয়ে লিমনের সাথে এসেছে। সুলতানা কবির নাতনির শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে ধোয়া পড়ছে। তখনই ফোন এলো হামজার। তড়ি ঘড়ি করে পাভেল রিসিভ করলো। আসসালামু আলাইকুম পাবেল ভাই। ওয়ালাইকুম সালাম। বস কেমন আছে? ফোনটা আঙ্কেল, আন্টি আর ম্যাডামের দিকে ঘুরান তো। পাভেল রায়হান সাহেবের হাতে ফোন দিল। রায়হান সাহেব ফোন ধরতেই দেখতে পেল শাহাদের হাসি হাসি মুখ। মনে হলো এই জীবনে পাওয়া আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার সন্তানেরই হাসি। মাথায় ব্যান্ডেজ পেঁচানো, আস্তে করে বলল, আব্বু। হ্যাঁ বাবু, বলো। পুনরায় দম টেনে থেমে থেমে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, আমার মা, মেয়ে আর ফারাকে বলে দিবেন আমি আসছি ইনশাল্লাহ। বাতাসে মাটির শোধা গন্ধ, বাগানের বেলি রজনীগন্ধা সুগন্ধ ছড়াচ্ছে। শাহেজা অনেকটাই সুস্থ। দুদিনের মাঝে অনেক পরিবর্তন এসেছে সুলতানা মানজিলে। হাসিতে আনন্দে মুখরিত। অপেক্ষা বাড়ির ছেলে বাড়ি ফেরার। শাহেজাকে ঘুম পাড়িয়ে সুলতানা কবিরের রুমে আসলো দিয়া। শিফাকে বলল, ছাদে চলো, বাইরে বৃষ্টি হচ্ছে। ভাবি যেন এখন যাবেন? যে পরিমাণ বৃষ্টি, আপনার ঠান্ডা লাগলে তো শেহজারও লাগবে। শেজার বাবা সুস্থ আলহামদুলিল্লাহ। ওর বাবার সাথে ওর আত্মার টান। বাপ সুস্থ তো বেটিও সুস্থ। তুমি প্লিজ চলো। দিয়া গায়ে ওড়না জড়িয়ে শিফার হাত ধরে ছুটল ছাদের দিকে। ডাইনিংয়ে দাঁড়িয়ে দুজনের আলাপ শুনছিল আড়াল থেকে রায়হান সাহেব এবং সুলতানা। সুলতানা হেসে বলে, দেখলা বাবুর বাবা কেমন ছটফটি উঠল মেয়েটা। এতখানি মেয়ে, স্বামী, সন্তান কি বোঝে, অথচ সব সামলে যাচ্ছে। আমি ওর মাকে যদি একবার দেখার সুযোগ পেতাম তাহলে কর্ণে জানাতাম। পারিবারিক শিক্ষা অনেক বড় ব্যাপার, বুঝলে? রায়হান সাহেব হেসে বললেন, বুঝলে গিন্নি, বাবুর চোখ জোহরের চোখ। নিজের যোগ্য সহধর্মিনী নিজেই বেছে নিয়েছে। আমরা মাঝে মাঝে বয়স দিয়ে সব মাপে, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা, অভিজ্ঞতা বুঝি না। গত 3 বছরে মেয়েটা অনেক কিছুই শিখেছে স্বামীর কাছ থেকে। আমি যতটুকু বুঝেছি, ওর কোনো কিছু শেখার মারাত্মক একটা ইচ্ছা শক্তি আছে। ওর কাছ থেকে নরিনও শিখবে, লিমনের বউও শিখবে। মূলত এইবারের বউগুলোর পথ নির্দেশক দিয়েই হবে ভবিষ্যতে, দেখে নিও।
তবে আমি খুশি যে আমাদের শিফার সময়টা ভালো যাচ্ছে দিয়ার সাহচর্য থেকে। আমিন। আল্লাহ এভাবে যেন সব ঠিকঠাক রাখে। এখন তো ইনশাল্লাহ আমাদের বাবুও ফিরে আসবে। শাহিনের পার্সোনাল সিক্রেট রুম, মূলত ইয়াজের বাসাকে ওরা নিজেদের অফিস হিসেবে ব্যবহার করেছে বেশ কিছু বছর। মনি কোথায়? আমাদের ডেরায়। ভাইজান যেন ঘুণাক্ষরেও ট্রেন না পায়। তোর আর আমার দুজনেরই গর্দান যাবে তাহলে। জি চিফ। চিফ, আরেকটা কথা। কি? খালেদ পারভেজ তো পালিয়েছে। শাহিন এক পেশে হাসি দিয়ে বলে, তোর কি সত্যি ক্ষমতা ছিল না ওকে ধরার? কিছুটা ভ্রু কুঁচকে আসলেও শাহিনের তাচ্ছিল্য থেকে ধরে নিল বিদ্রুপ করছে সে। ইচ্ছে করেই ও তো ছেড়ে দিয়েছে খালেদ পারভেজকে। দরজা দিয়ে পাভেল হাসতে হাসতে ঢুকলো, একটা চেয়ার টেনে বসলো, গ্লাসে পানি ঢেলে এক ঝোঁক খেয়ে বলে, ডানা টানা কাটা পর্যন্ত শান্তি পাচ্ছি না রে। ছেড়ে দিয়ে কি ভুল করলাম? ওকে কেন ছাড়ছি জানিস? কেন? ভাইজানের জন্য। ভাইজান চেয়েছিল নিজ হাতে ওকে শাস্তি দিবে। ওর পাপের পরিমাণ ফরিদের থেকে অনেক বেশি। হঠাৎ করে ইয়াজ বলে উঠল, চিফ, ফরিদের উপর পুলিশের 3rd ডিগ্রি চলতেছে। ওর কেস কে নিয়েছে জানেন? পাভেল সিগারেট বের করে আয়েশি ভঙ্গিতে লাইটার জ্বালিয়ে বলল, অফিসার মাশরুফ ফারুক। শাহিন বাঁকা হেসে বলে, ওরে আর কি শাস্তি দিবে, এমনিতেই মরার সময় হয়ে আসছে। কি খেলাটাই না দেখালো মেহনাজ পাঠান। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তিনজনের মুখ দিয়ে। অন্যমনস্ক হয়ে শাহিন পুনরায় বলল, রাশেদ ভাইয়ের মতো মানুষটাকে কিছুতেই ভুলতে পারছি না। আর উনি তো মা, একদম ঠিক হয়েছে ওর সাথে। টেবিলের উপর ফোনটা ভাইব্রেশনের জন্য কেঁপে উঠল। অপরিচিত নাম্বার দেখে প্রথমে উপেক্ষা করলো, কেটে গেল। পুনরায় কল বেজে উঠল। পাভেলও বলল ধরতে। শাহিন ফোন রিসিভ করতেই উপাস থেকে সালাম ভেসে এলো, উত্তর দিতেই অপর পাশ থেকে মোটা গম্ভীর স্বর ভেসে এলো। শাহিনের পক্ষে বৃহৎ আকৃতি ধারণ করেছে। শাহিন সালাম দিল বড় করে। উপাস থেকে উত্তর ভেসে এলো, ওয়ালাইকুম সালাম। শাহিন কেমন আছো? জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শাহাদের কি অবস্থা? ভাইজান আগে থেকে বেটার, থেরাপি চলছে। কবে আসতে পারে দেশে? মিনিমাম 1 মাস লাগবে। সিঙ্গাপুর ন্যাশনাল আছে তাই তো? জি ভাইয়া। ঠিক আছে, আমি যাব। বাই দ্য ওয়ে, কাজ ফেলে রেখো না। খালেদকে ধরো। নরেশ মিত্রকে প্রথমে ছাড় দিয়েছিলাম বলে মাথা চড়া দিয়ে উঠেছিল, মনে আছে তোমার? জি ভাইয়া। খালেদকে ধরে নিজের কবজা আটকাও। শাহাদকে রেস্ট দাও। এসে যেন স্ত্রীর সন্তান নিয়ে ভালো থাকে। সবাইকে নিয়ে বাসা আসো তুমি। ভাইজান আসলে একদিন আসবো ইনশাল্লাহ। অপেক্ষায় রইলাম। আচ্ছা শোনো, রাশেদের সব কিছু আমার কাছে সই সালামতে তানভীর পৌঁছে দিয়েছে। আম্মাদের সাথে দেখা হয়েছিল, সে জানালো শাহাদাতের অনুপস্থিতিতে এখানে আছে বেশ কিছুদিন। একটু চোখ কান খোলা রাখবে। জি ভাইয়া। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোন রেখে দম ফেলল। পাভেল কপালে ভাঁজ ফেলে বলে, বসের পুরা গ্যাংটা কি আমার ভয় লাগে জানিস? একটা আতঙ্কে থাকে। সব খবর এদের নগদ পণ্যে। আমি তার চেয়ে বেশি থাকি। মিশনে গেলে চিফ মেজর খন্দকার, এখানে আসলে আমাদের এক্স কমান্ডার, আর এখন তো নাফিস ভাইয়া। ইয়াস বলে উঠল, তবে যাই বলেন চিফ, ওনারা এক একজন জেম, দেশের সম্পদ। ওনারা আসেন বলেই আমরা সেফ। ভয় হয় এত কিছুর পর ওরা অপরাধ বেড়েই যাচ্ছে। যখন দেশে ওনাদের মতো কেউ থাকবে না, তখন কি হবে? রসা চলে যাবে। আপাতত অনেক ভেবেছি, যা খালেদ পারভেজকে ধরে আটকা। নতুবা এই ভদ্রলোক ঠান্ডা মাথায় খালেদ পারভেজকে বল তবিয়তে নিজের পিঞ্জরে ঢোকাবে, আর ভাইজান এসে আমাদের পিন্ডি চটকাবে। কেন ওনার হাতে কাজ তুলে দিয়েছি? ভাইজান বরাবরই ওনাকে নিট অ্যান্ড ক্লিন রাখেন, তাই রাজনীতি থেকে ওনাকে দূরে রেখেছে। বন্ধুত্ব তো এমন হওয়া উচিত। এই কথা বলতে বলতে শাহিন পাভেলের কাঁধে মুচকি হেসে হাত রাখলো। পাভেল মুচকি হেসে উঠে দাঁড়ায়, জানায় এখন সুরাইয়াকে দেখতে যাবে। পরের দিন ওদের ফ্লাইট। সারা স্কুল ড্রেসে কাদা মাখানো। মাঠের মাঝখানে হাঁটু গেড়ে ভিড় জমিয়েছে অন্য শিক্ষার্থীরা।
মাইশা বুঝাচ্ছে, উঠো শিফা, আর কাঁদিস না, লোকে কি বলবে। কে শুনে কার কথা? শিফার একটাই কথা, সে আগে ওই উর্মিলার চুল ছিঁড়বে, এরপর বাসায় যাবে। এর মাঝে ব্যাগ থেকে আস্তে করে ডায়েরিটা বের করে দিল সত্য। ডায়েরি নিয়ে ছুটল ক্যান্টিনে। জামিল মামার ফোন থেকে শিফার বাসায় ফোন দিতে হবে। ডায়েরিতে বাসার নাম্বার আছে। প্রথমেই পেল ভাইজান, এরপর ছোট ভাই, আর পরে পাভেল ভাই। সত্য ওনাকে জানে সাহায্য এসে নেই, আর শাহিন হয়তো কাজে ব্যস্ত থাকবে। পাভেলকে প্রায় সময় দেখেছে শিফাকে স্কুলে নিয়ে যেতে। ফোন দিল পাভেলের ফোনে, সব খুলে বলল। এরপর আবার ছুটে এলো শিফার কাছে। ওয়াশরুমেই এই অকাণ্ডটি ঘটিয়েছে দুই বালিকা। শিফা ছুটির পর চুল আঁচড়াতে ওয়াশরুমে যায়। উর্মিলা ওর অন্য বান্ধবীকে শুনিয়ে শিফাকে খোঁচা দিয়ে বলল, আজকাল দেখি সেজে গুজে স্কুলে আসে, আবার বাইরে যায়। টিচারদের এই রূপ দিয়ে দমায় রাখে। ভালো রেজাল্টের খুশিতে বান্ধবীদের খাওয়ায়। বাপের টাকায় এমন ভালো রেজাল্ট সবাই করতে পারে। আসল খেলা এসএসসিতে দেখাবো। শিফা খেপে গিয়ে বলল, তোর মতো তো রাস্তায় রাস্তায় বুক পেট দেখায় হাঁটি না। শরীরে একটা ক্রস বেল্ট পরেছে, এমনভাবে মনে হচ্ছে পড়া আর না পড়া একই কথা। আমার রূপের তো বাহার ঝরে পড়ছে, তাই টিচাররা খুশি হয়ে নাম্বার দেয়। তুই তো সব খোলা রাখলেও কেউ ঘুরেও তাকায় না। এই শুরু হলো থাপ্পড় আর মারামারি। শিফার হাত ছিলে গিয়েছে, পায়ে ব্যথা পেয়েছে, উর্মিলার মাথা কেটে গিয়েছে। এখন দুজন মাঠের দুপাশে বসে আছে। ভাগ্য ভালো ছুটি হয়ে গিয়েছে, নতুবা লঙ্কা কাণ্ড হতো। মাঠে এসে ধপ করে কাদার মধ্যে বসে আছে। বান্ধবীদের ওদের কাছে ঘেঁষতে দিচ্ছে না শিফা। এমন সময় বাইক নিয়ে সোজা পাভেল ঢুকে পড়ল স্কুল গ্রাউন্ডে। শিফাকে এমন অবস্থায় দেখে চক্ষু চড়ক কাজ। সামনে হতবিহ্বল হয়ে এগিয়ে এলো। পাভেলকে দেখে সত্য ছুটে এসে বলল, ভাই দেখেন, এই কাদার মধ্যে বাচ্চা পোলাপানের মতো গড়াগড়ি খাচ্ছে। সবাই কেমন তাকিয়ে আছে, হাতটা ছিলে। পাভেল হাত দিয়ে থামিয়ে দিল সত্যকে। শিফার দিকে তাকিয়ে বলল, কি শুনেছে এসব? এখানে এভাবে বসে আছো কেন? ভারী মোটা স্বরটা শুনে শিফা তড়া করে তাকালো। নিজের আপাদ মস্তক দেখিয়ে পাভেলকে দেখছে। এই অবস্থায় পাভেল তাকে দেখলো। এই জিনিসটা ভেবেই কেমন অস্বস্তিতে ভরে উঠল ভেতরটা। আচমকা বাচ্চাদের মতো কান্না জুড়ে দিল। ওর এই পরিবর্তনে বন্ধুরা সব আটকে উঠল। এই তো বাঘিনীর মতো গজগজ করছিল, এখন এমন ভেবলির মতো কাঁদছে কেন? পাভেল নিজেও ভয় পেল। হাঁটু গেড়ে বসলো ওর সামনে। নিজের প্যান্টেও কাদা লাগলো। শিফার হাত ধরে উঠিয়ে বলল, ঠিক আছে, কিছু বলতে হবে না, বাসায় চলো। শিফাও বাধ্য বাচ্চার মতো দাঁড়িয়ে পড়ল। তৎক্ষণাৎ ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড। কোথা থেকে একটা মেয়ে এসে পাভেলকে ধাক্কা দিয়ে সরিয়ে শিফার গালে চটাস করে এক চড় লাগিয়ে দিল। পাভেল অকস্মাৎ ধাক্কায় সামনে ঝুঁকে গেল। শিফা কাদার মধ্যে মুখ থুবড়ে পড়ল। উর্মিলা গজ গজ করে বলল, এবার শান্তি পেয়েছি। বেশি দেমাগ না তোর, একদম কাদাই কাদাই হয়েছে দেমাগ। পাভেল ঘাড় ঘুরিয়ে দেখলো একটা মেয়ের সাথে কিছু পাতি মস্তান নিয়ে এসেছে। আন্দাজ করেছে এই সেই মেয়ে। একবার শিফার দিকে তাকিয়ে পুনরায় উর্মিলার দিকে তাকালো। উর্মিলা খেয়ালই করলো না সে কাকে ধাক্কা দিয়েছে। পাভেল নিজেকে আর সংযত করতে না পেরে কষে এক চড় লাগালো উর্মিলার গালে। এই প্রথম কোনো মেয়ের গালে হাত তুলল। এমন পুরুষালী চড় খেয়ে উর্মিলার মাথা চক্কর দিয়ে উঠল। আঙুল তুলে পাভেল একটাই কথা বলল, কার কলিজা হাত দিয়েছিস তুই জানিস? তোর সে হাতই আমি ভেঙে ফেলবো। পাভেল সামনে উদ্যত হলে খেয়াল করলো সামনে আগাতে পারছে না। ওদের মধ্যেই এক পাতি গুন্ডা পাভেলের পা জড়িয়ে বসেছে। নিচের দিকে তাকাতেই ছেলেটা বলে উঠল, ভাই সরি, মাফ করে দেন। আমার ছোট বোন বুঝে নাই। এই মেয়েটা এই আপনাদের পরিবারের এই কথা জানলে ওরে সাবধান করে দিতাম। ছেলেটা পাভেলকে দেখেই চিনে ফেলল। এমপির বিয়ে বলে কথা। শিফার সাথে এমপির কোনো কানেকশন আছে কিনা কে জানে। বোন তো সে কথা বলল না। পাভেল একটা লাথি মেরে সরিয়ে বলল,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আমাদের পরিবারে না হলে কি তুই ওই মেয়েকে মারতি? না ভাই, ওটা বলিনি। পাভেল শিফার দিকে তাকিয়ে দেখে মাইশা সদ্য ওর মুখ ধুয়ে দিয়েছে ততক্ষণে। ঠোঁটের পাশটা কেটে গিয়েছে, মাইশা ওই জায়গায় টিস্যু দিয়ে চেপে ধরে রেখেছে। পাভেল চোখ বুজে নিজেকে সামনে বলল, জামেলার কান্ডারিকে। মাইশা উঠে বলল। পাভেল গর্জে উঠল, ভাই বোন মাপসা শিফার কাছে, কুইক। উর্মিলা ভাইয়ের ধমকে শিফার দিকে তাকিয়ে মাপ চাইল। শিফা কিছু বলল না। পাভেল শিফার হাত ধরে টেনে নিয়ে আসলো আর সদ্যকে বলল, বাসে যাও, চিন্তা করবে বাবা মা। ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, আর হ্যাঁ পাতিমাস্তান, আজকের ঘটনা যেন এখানে শেষ হয়। ওর বাবা বা ভাইদের কানে উঠলে তোকে আমি আস্ত পুঁতে দেব। বাকি রইল তোর বোন, সামনে রাখ। রাজনীতির ময়দান এত সুবিধা নয়। মেয়েদের নিরাপত্তা দেওয়া এখন অনেক কঠিন। যেভাবে উঠতেছে কোনো রাঘব বলের চোখে পড়লে একদম গিলে নেবে। তোর বাপের ক্ষমতা থাকবে না রক্ষা করার, মাথায় রাখিস। জি ভাই। বাইকে উঠে শিফাকে পেছনে বসার নির্দেশ দিল। বাধ্য বাচ্চার মতো শিফা উঠে বসলো। বাইক থামলো একটা রেস্টুরেন্টে। হাতের ইশারায় অনুসরণ করতে বলল পাভেল। উপরে রুফটপে বসেই শিফাকে ফ্রেশ হতে যেতে বলল। নিজেও ফ্রেশ হয়ে নিল। যতখানি পেরেছে কাদা ধুয়ে মুছে এসে বসলো। ততক্ষণে পাভেল খাবার অর্ডার করা শেষ। শুরু করো। শিফা চুপচাপ খাচ্ছে। পাভেল ফোনে কি যেন করছে। শব্দহীন খাবার খাচ্ছে। পাভেলের হাতের ফোনটা রেখে বলল, বদ্ধ মেয়ের মতো ব্যাপারটা এড়িয়ে আসা যেত না? নিরুত্তর শিফা। পাভেল ফোর্স করে দম ফেলে বলল, বাসায় কি জবাব দেবে? তবুও নিরুত্তর। এবার পাভেল ক্ষেপে উঠল। এতক্ষণ প্রশ্ন করছে, কোনো উত্তর দিচ্ছে না। কিসের এত অভিমান? এখনো পর্যন্ত কথা বলছে না। অনেক উচ্চ স্বরেই বলল, এই স্টুপিড, তোমার সমস্যা কি? কথা কানে যায় না? কথা বলছো না কেন? টুপটুপ করে চোখের জল বেরিয়ে পড়ছে। চোখের পানিতেই পাভেলের মন গলে গেল। আর কথা বাড়ালো না। রেস্টুরেন্টের ম্যানেজার থেকে একটু স্যাভলন আর তুলা নিয়ে শিফাকে পাশের চেয়ারে বসতে বলে শিফার পাশে বসলো। হাতে থুতনি তুলে ঠোঁটের কোণায় স্যাভলন লাগানো তুলাটা চেপে ধরল। শিন শিন করে উঠল কাটা। চোখ মুখ খিচে ফেললো হালকা আওয়াজ করে। পাভেলের ক্ষীণ স্বর কানে আসলো, আস্তে আর একটু ভালো হয়ে যাবে। বাসায় যে মেডিসিন নিবে, ঠিক আছে? শিফা লক্ষ্মীমাত্র মেয়ের মতো মাথা কাত করে নাড়ালো। বিলটা মিটিয়ে উঠে দাঁড়ায়। লিফটে উঠেই শিফা পাভেলের দিকে তাকিয়ে বলে, আপনার করে নিলেই তো পারেন, তখন তো কেউ মারতে আসবে না। এই যেন সরাসরি কেউ মাথায় বাঁশ দিয়ে সজোরে আঘাত করলো। নিজেকে যথাসম্ভব ঠিক রাখার চেষ্টা করলো। লিফট থামলো। কোনো শব্দ উচ্চারণ না করে বাইকে উঠে বসলো। শিফা বুঝে গেল আর হয়তো কখনো কোনো কথা আসবে না এই মানুষটার পক্ষ থেকে। শান্ত মেয়ের মতো বসে পড়লো বাইকে। তখন শিফা বাইকের পেছনের হ্যান্ডেল ধরে বসলেও এখন পাভেলের কোমর জড়িয়ে বসলো। ছোট্ট পাতলা হাত দুটো দিয়ে নিজের পেটের কাছে উপস্থিতি টের পেয়েও শুকনো ঢোক গিলে বাইক স্টার্ট দিল। মনোযোগ দিল পিচ ঢালা রাস্তায়। বাড়ির সামনে এসেই শিফা নেমে পড়লো। দারোয়ান গেট খুলে দিল। শাহিনের গাড়িও তখন গেটের সামনে। শাহিন নেমে পড়লো। শিফার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে রে? ব্যান্ডেজ কেন? শিফা মুখ খোলার আগেই বলল, পরে গিয়ে ব্যথা পেয়েছে, চিন্তা করিস না, ওয়ান টাইম লাগিয়ে দিয়েছি। বাসায় নিয়ে একটা প্যারাসিটামল খাইয়ে দিস। শাহিনের দৃষ্টি পড়তেই শিফা কাচুমাচু করে উঠল। পাভেলের দিকে তাকিয়ে ভাবলো, মিথ্যা বললো কেন এই লোক? শাহিন ফোন হাতে নিয়ে শিফাকে ইশারা করলো আসতে। ততক্ষণে বাইক পার্ক করে ফেলেছে পাভেল। শাহিন বাসায় ঢুকে পড়ল। শিফা দরজায় অপেক্ষা করছে পাভেলের জন্য। পাভেল নিজের চিলে কোঠায় ওঠার জন্য প্রস্তুতি নিতেই পিছন থেকে শিফা ডাক দিল, পাভেল ভাই। পাভেল থেমে শিফার দিকে ফিরে বলল, পাভেল ভাই রাইট। ভাই দেখেছো না, এটার মর্যাদা দিও। তখন যা বলেছো এই কথা যেন আর কখনো না শুনি। শিফাকে ওভাবে রেখে উপরে উঠে গেল পাভেল। রেখে গেল ক্লান্ত পরিশ্রান্ত মন ভাঙা মেয়েটাকে।
এই মানুষটা কি কখনো তাকে বুঝবে না? সাদা ঘোড়ার পিঠে চড়ল হাম্মাদ। ভেবেছিল এই ঘোড়া ভাগ্নিকে ওরই জন্মদিনে এখানে ডেকে এনে পুনরায় হস্তান্তর করবে। বাংলাদেশের মতন জায়গায় জিপসি ভেনের ঘোড়ার সাদা ব্রিড খুবই বিরল। আমিরাকে মুরাদ দিয়েছিল জন্মদিনে। রক্ষণাবেক্ষণে ঘোড়ার উপর প্রভাব পড়তে পারে বলে সরিয়ে রেখেছিল হামিদ মজুমদার। এই ঘোড়ার প্রতি নজর ছিল অনেকের। সুযোগ বুঝেই সরিয়ে ফেলেছিল নাতনির বড় হওয়া অবধি ঘোড়া হেফাজতে রাখার জন্য। 100 বছরের পুরনো একটি আস্তাবলে। সেই আস্তাবলের মালিক ছিল হামিদ মজুমদারের এক বন্ধু। এতদিন অনাদরে কেউ বুঝতেই পারেনি এই ঘোড়ার দাম 30 পেরিয়ে 50 লাখে এসে ঠেকেছে। এক একটা জিপসি ভেনারের মূল্য প্রায় 50,000 থেকে 1 লক্ষ US$। হাম্মাদ আস্তাবল থেকে জিপসিকে উদ্ধার করে নিজের জিম্মায় রেখেছে। ভগ্নিকে হস্তান্তর করার সময় এসে গিয়েছে। নির্দেশ এসেছে ঘোড়াকে সাজিয়ে রাখার। টেবিলে সাজানো সব বর্ষার খাবার। বৃষ্টিতে খিচুড়ি, জলপাই চাটনি, বেগুন ভাজা, তিতা করলা ঝুরঝুরে ভাজা আর মাংস 2 হাতে মাখিয়ে শেহজা খাচ্ছে। দিয়া একটু করে খাচ্ছে আর মেয়েকেও খাবার গুছিয়ে দিচ্ছে। এর মাঝে শেফালি বলল, ভাবিজান কি শুরু করলেন? আপনি সরেন, আমি ওরে খাওয়াই দিই। এভাবে খেলে পেট ভরবে? দিয়া খানিকটা হেসে বলে, ভরবে আপা, আপনি শুধু দেখে যান। খাওয়া শেখার দরকার আছে। এত আহ্লাদে রেখে পরে বাবা মা কাছে না থাকলে আমার মতো প্যাচ প্যাচ করে কাঁদবে। সুলতানা কবির মেয়েকে ইশারায় শান্ত হতে বলে শিফাকে খাইয়ে দিচ্ছে রায়হান সাহেব। এখন শুক্রবার হওয়াতে দেরি করে উঠেছে। ঘুম ঘুম চোখে বাবার গলা জড়িয়ে বায়না ধরেছে, খাইয়ে দিন। আদরের ছোট মেয়ের বায়না রাখতেই নিজেও খাচ্ছে, মেয়েকেও খাইয়ে দিচ্ছে। গত 2 মাস শাহাদের কারো সাথে কোনো যোগাযোগ হয়নি। প্রথম মাসের পর ডক্টরের পরামর্শ অনুযায়ী আরও 1 মাস থাকতে হচ্ছে। থেরাপির মধ্যে থাকাতে ডক্টর বারণ করেছে কথা বলতে, প্রেশার নিতে। মাঝে মাঝে হামজা দূর থেকে ভিডিও কলে দেখিয়েছে। শিফা খাবার চাবাতে চাবাতে বলে, আব্বু, আপনার কোনো অদ্ভুত গুণ নেই যে আমরা পেয়েছি? দেখুন না, শেহজা কি সুন্দর ভাইজানের মতো তিতা করলা চাবাচ্ছে। আমার তো তিতা লাগে, ওর কি লাগছে না? রায়হান সাহেব হেসে বলেন, আমার সবগুলো সন্তানই আমার দোষগুলো পেয়েছে। তোমাদের খারাপ দিকগুলো আমার, ভালো দিকগুলো তোমাদের মায়ের। যেমন ধরো, তোমার বড় ভাইজানের রকচটা স্বভাবটা আমার পেয়েছে। আমি এককাল এমন ছিলাম। শাহিনের ভাঙচুর করার স্বভাবটা আমার। শেফালির মতো মিথ্যা আমিও বলতাম, তবে এত বেশি না। আর তোমার মতো বাবা মায়ের কাছে আহ্লাদ করতাম। শেফালি মাথা নত করে রেখেছে। ওর স্বভাবটা সবচেয়ে খারাপ। রায়হান সাহেব যে কথাটা ওকেই হিট মেরে বলেছে সেটা বুঝতে পেরেছে। রায়হান সাহেব পুনরায় কথা প্রসঙ্গে বদলে সরাসরি বলল, শেফালি, তোমার ভাইজান আসার সময় হয়েছে। নিজেকে তার সামনে আবার ঠিকভাবে উপস্থাপন করবে। আমাকে আর লজ্জিত করবে না, ঠিক আছে? ঠিক আছে আব্বু। আড্ডা গল্পে মেতে উঠেছে সুলতানা মঞ্জিল। ইতিমধ্যে রক্তের জন্য হাহাকার লেগে গিয়েছে হসপিটালে। কোথাও মনির রক্তের ব্লাড স্যাম্পল মিলছে না বললে ভুল হবে। এবি পজিটিভ ব্লাডের ডোনার পাওয়া যাচ্ছে না, কেউ দিতেই চাইছে না। কমন একটা রক্তের গ্রুপ ডোনার পাওয়া যাচ্ছে না ভাবলেই মনে হয়, এটাই কি শাস্তি এই মেয়ের? বংশে কারো নেই এই রক্ত। সকলের অজানা এখনকার এই খবর লিক হলে অনেক বড় বিপদের আশঙ্কায় আছে শাহিন। শেষমেশ ফোন দিয়ে চাচা চাচিকে জানানো হলো মনির অ্যাক্সিডেন্টের কথা। কিছুক্ষণ পর ছুটে এসেছেন ওনারা। হসপিটালের করিডোরে সকলে বসে আছে। শেষমেশ ডোনার পেয়েছে তাহি। অদ্ভুতভাবে ডোনার হচ্ছে রোজসি, রাশেদের বোন। নিচে ক্যান্টিনে এসে শাহিন একটানা বকে যাচ্ছে ইয়াস এবং তানভীরকে। মনির এই অবস্থা কি করে হলো সেটা ভেবেই আতঙ্কে আছে সকলে। দুজনেরই মাথা নত। পাভেল ক্যান্টিনে ছুটে এসেছে। শাহিন পাভেলকে দেখে মুখ খুলবে এর আগেই পাভেল বলল, যত যা বলার ইচ্ছা পরে বলবে। আপাতত প্ল্যান ল্যান্ড করবে 2 ঘন্টার মধ্যে। রেডি হ। রাস্তায় প্ল্যান করিস কি উত্তর দেবে। শাহিন মাথায় হাত দিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল। ইয়াস পাশের টেবিল থেকে গ্লাস তুলে ঢক ঢক করে সবটুকু পানি গলধকরণ করে নিল। তানভীর পাভেলের হাত ধরে বলে,
ও পাভেল ভাই, এবার কি করব? ইচ্ছা করে তো করেনি। পাভেল দাঁত কিরমির করে বলে, তোর এখানে কে? যা হেডকোয়ার্টারে, তোর কাজ শেষ, বাকিটা আমি দেখছি। তানভীর বেরিয়ে গেল এক ছুটে। ইয়াসের অসহায় দৃষ্টি বলে দিচ্ছে, আমারও সাহায্য চাই ভাই। পাভেলের অগ্নি চাহনি ইয়াসের দিকে ফিরে শাহিনকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয়ে পড়ল। শাহিনের কাঁধে হাত রেখে বলল, ভেঙে পড়িস না, এতে আল্লাহ মঙ্গল রেখেছেন। কি উত্তর দিব আমি? যা সত্যি তাই। এখন ওর সময় নষ্ট করিস না, অলরেডি নেতাকর্মীরা ভিড় করবে। আমি সবাইকে পাঠিয়ে দিয়েছি। তাহির সাথে দেখা করে সবাইকে রেখে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। গাড়িতে এমন মুখ করে থাকতে দেখে পাভেল শাহিনকে ধমকে বলল, চেহারা ঠিক করো, আগাম কিছু টের পেলে দেখবি থোবরা বদলে রাখবে। তুহিন গাড়ি চালাতে চালাতে বলল, ভাই আমি কিন্তু কিচ্ছু জানি না, আপনাদের আগে পিছে আমি ছিলাম না, আমারে ফাঁসাইবেন না। পাভেল দিল এক বজ্র ধমক। কেঁপে উঠল গাড়িতে বসা সকলে। এই নিমকার আমি, বিপদে পড়লে বাইকে যাইতে চাস? মিশনে তুই ছিলি না? ওদের যখন ভুল হয়েছে তার মানে ভুলটা সবার, এর দায়ভারও সবার। আলাদা করস কেন নিজেকে? পরের বার আমি তোকে আর উদ্ধার করবো না কিছু থেকে। তুহিনের মুখটা চুপসে গেল। আমতা আমতা করে ক্ষীণ স্বরে বলল, সরি, অন্য কেউ হলে তো সমস্যা ছিল না, কিন্তু ওই মণিকুটনির ব্যাপারে আসলে আমার কেন জানি না রাগ লাগে ভাই। আমি শিওর সবার লোকে আমারও আমসত্ব বানাবে। বানালে হবে। বাধ্য বাচ্চার মতো উত্তর দিল। আইসা। তাহি ফার্মেসি থেকে ওষুধ নিচ্ছে। মনিকার বাবা মা দুজনেই কাঁদছে। কিছুক্ষণ আগে ডক্টর জানিয়েছে অপারেশন করতে হবে। লিমনও এসেছে মাকে নিয়ে। লিমনের মা রত্না বসেছে মনির মা মমিনার পাশে। কেন যেন মমিনা কখনোই রত্নাকে পছন্দ করেনি। মেয়ের উপর দিয়ে ঝড় যাচ্ছে, এরপরও ওনার উদ্ধত্ততা কমেনি। রত্না বলল, ভাবি আমাদের মনে ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। আমার মেয়ের ওপর কুনজর লেগেছে মানুষের, ওর ভালো কারো সহ্যই হয় না। অলক্ষীগুলো সারাদিন আশেপাশে ঘুরলে মেয়ের ভালো হবে কি করে? কই গো, এতক্ষণ হলো তোমার ভাই ভাবি তো এলো না। রত্নাকে পাত্তা না দিয়ে রেদওয়ান সাহেবকে বলল এই কথা। লিমন আর তাহি সামনেই ছিল। মেয়ের উপর কুনজর লেগেছে কথাটা যে স্পষ্ট তাহি আর রত্নাকে বলেছে উপস্থিত সকলের বোধগম্য হয়েছে। লিমন ওর মাকে ধরে বলল, আম্মু তোমার শরীর ভালো না, এত করে বললাম এসো না, এখন চলো। জেঠু জেঠিমা আর মণিয়াপা ভালো আছে। ডক্টর তাহি অনেকক্ষণ এখানে ছিলেন, ওনারা নিজেদের সামলে নেবে। আপনি যান, রেস্ট নিন, অথবা অন্য পেশেন্টের কাছে যান, ওনাদের একটু একা থাকতে দিন। তাহি লিমনের ইঙ্গিত বুঝে সরে গেল জায়গা থেকে। সারা জীবন তাহিকে কথা শুনিয়েছে এই মহিলা, অথচ সকাল থেকে তাহি দৌড় ঝাঁপ দিয়ে রক্ত জোগাড় করেছে। তাহি সরে যেতেই আবার ছ্যান ছ্যান করে উঠল মোমেনা। কত বড় বেয়াদব! আজ আমার মেয়েটা সুস্থ থাকতো তাহলে বুঝিয়ে দিতাম বেয়াদবটাকে। আগে আপনার মেয়ে সুস্থ হোক জেঠি। লিমন ওর মাকে নিয়ে দাঁড়িয়ে এই কথা বলল। রেদওয়ান সাহেব দেখছে ভাতিজাকে কত বড় হয়ে গেছে, কথার পিঠে কথাও এখন শোনাতে পারে এই ছেলে। ভাবনা থেকে বেরিয়ে এলো। সে চিন্তিত। অনেকক্ষণ হয়েছে বড় ভাইকে কল করেছে। শেফালি কি এই খবর ভাইয়াকে এখনো দেয়নি? হয়তো দিয়েছে। রাস্তায় ওনারা। লিমন ওর মাকে নিয়ে বেরিয়ে আসার সময় মোমেনাকে উদ্দেশ্য করে বলল, জেঠিমা গেলাম, প্রয়োজন হলে জানাবেন। যদিও মণিয়াপার জন্য কাউকে প্রয়োজন নেই, দেখবেন একটু পর উঠে নিজের অপারেশন নিজেই করে ফেলবে। লিমন লিমন ওর মায়ের ধমকে চুপ তো হলোই না, উল্টো ওর মাকে জোর করে বের করে নিয়ে আসলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে রত্না প্রশ্ন করলো, কি রে লিমন, ভাবি ভাইজান আসলো না যে? না আসাই ভালো, বড় আম্মুর শরীরের অবস্থা জানো না, আর বড় আব্বু তো এসব ধকল নিতে পারবে না। জেঠিকে দেখেছো কেমন ছ্যাং ছ্যাং করছে? এছাড়া একটা নিউজ আছে আম্মু। কি? লিমন হেসে বলে,
কিছু না, তুমি কি যাবে ওই বাসায়? বড় আম্মু বেশ কিছুদিন বলছিল তোমাকে নিতে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।